গাইতে দিও সুযোগ পাইলে আকাশে তার উঠতে দিও সুযোগ পাইলে আকাশে তার উঠতে দিও আমার সোনা পাখিটারে গাইতে দিও দুই বেলা দুমুঠো ভাত খাইতে দিও সুযোগ পাইলে আকাশে তার উঠতে দিও সুযোগ পাইলে আকাশে তার উঠতে দিও আমার সোনা পাখিটারে গাইতে দিও দুই বেলা দুমুঠো ভাত খাইতে দিও বেশি কিছু চাই না তো সে তোমার কাছে যদি কিছু বায়না ধরে মাইরো না গো বেশি কিছু চাই না তো সে তোমার কাছে যদি কিছু বায়না ধরে মাইরো না গো এমন করে মাইরো যেন বাচ্চা থাকে এমন করে মাইরো যেন মা ডাকতে পারে এমন করে মাইরো যেন বাচ্চা থাকে এমন করে মাইরো যেন মা ডাকতে পারে আমার সোনা পাখিটারে গাইতে দিও দুই বেলা দুমুঠো ভাত খাইতে দিও মাথায় রাখি নাই যদি ফুলে খায় মাটিতে রাখি নাই যদি পিঁপড়াতে খায় মাথায় রাখি নাই যদি ফুলে খায় মাটিতে রাখি নাই যদি পিঁপড়াতে খায় কুলে কুলে রাখিস আমার পাখিটারে সেই পাখিরে ওই নিয়া যাও দোলায় করে কুলে কুলে রাখিস আমার পাখিটারে সেই পাখিরে ওই নিয়া যাও দোলায় করে আমার কাছে এই গো আদর করে আমার কাছে এই গো আদর করে আমার সোনা পাখিটারে গাইতে দিও ওই বেলা দুমুঠো ভাত খাইতে দিও আমার সোনা পাখিটারে গাইতে দিও ওই বেলা দুমুঠো ভাত খাইতে দিও সুযোগ পাইলে আকাশে তার উঠতে দিও সুযোগ পাইলে আকাশে তার উঠতে দিও আমার সোনা পাখিটারে গাইতে দিও দুই বেলা দুমুঠো ভাত খাইতে দিও আমার সোনা পাখিটারে গাইতে দিও দুই বেলা দুমুঠো ভাত খাইতে দিও ধন্যবাদ ঠাকুরকে আমরা গানের মধ্য দিয়ে শুধুমাত্র ভাতের অধিকারের কথা তুলে ধরেছি আজকে আমরা ছাত্ররা যে আন্দোলন করছিল সেটিও কিন্তু এই ভাতের অধিকার আদায়ের জন্যই তাদের সেই লড়াইটি ছিল আমরা আমাদের কর্মসূচির একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে আমাদের আজকের কর্মসূচি শেষ হবে আমাদের সাথে আপনারা যারা ছিলেন শ্রেণীবেশে কারোর নাম উল্লেখ করলাম না তাদের সকলকে বিপ্লবী অভিনন্দন জানাই এবং আগামী দিনেও
সকল সংগ্রামে আপনাদেরকে সাথে পাবো সেই প্রত্যাশা রাখছি। কথা বলছেন বাংলাদেশ প্রগতিশীল গোষ্ঠী সংগ্রামী সভাপতি অধ্যাপক বদিউর রহমান। বন্ধুরা, দীর্ঘক্ষণ আমরা কথা শুনলাম, গান শুনলাম, কবিতা শুনলাম। মূল জায়গাটা কোথায়? কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যে অরাজকতা হত্যাযজ্ঞ, তার বিচার চাই। কেমন বিচার চাই? যে বিচারকরা বিচার কাজেও এদিক ওদিক করতে পারে এমন বিচারকদের বিচার আমরা চাই না। আমরা চাই জাতিসংঘের বিচারকদের হাতে, তদন্ত কমিটির হাতে ছেড়ে দিতে, এবং তারা বিচার করবে দোষী যেই হোক, যে পথের হোক, যে ধর্মের হোক, যে মতের হোক, দোষীর একটি মাত্র চরিত্র সে দোষী, খুনির একটি মাত্র চরিত্র সে খুনি। আমরা খুনি চাই, সে করেই হোক। অনেকগুলো কথা এখানে চলে এসেছে। মোহাম্মদ সেলিম রাষ্ট্রের কথা বলেছেন। আমরা কি এরকম একটি জাতিতে পরিণত হয়েছি? কেমন প্রশ্ন এইখানে বসে আমার মাথায় ঢুকেছে। এক, আমরা ছোটবেলা শুনেছি ব্রিটিশরা আমাদের শাসন করে সম্পদ তাদের দেশে নিয়ে যায়। আমরা যখন বড় হয়েছি তখন শুনেছি পাকিস্তান তাদের সম্পদ শোষণ করে তাদের দেশে নিয়ে যায়। আমরা এখন শুনি আমাদের রাঘব বোয়াল কর্মকর্তা থেকে আয়কর অফিসার থেকে সকলে সম্পদ চুরি করে অন্য দেশে নিয়ে যায়। এই দোষটি এই দেশটি কি ব্রিটিশ, এই দেশ পাকিস্তান, না এই দেশটি বাংলাদেশ? আমরা এই মানুষগুলোকে চিহ্নিত করতে চাই যে মানুষ, এদেশের সকল মানুষের, সাধারণ মানুষের অধিকার সম্পদকে ছিনতাই করে পরে অনেক সুখে সমৃদ্ধিতে বসবাস করার জন্য বিদেশে অর্থ পাচার করে। একটি খুব মুখরোচক সংবাদ এই মুহূর্তে বাংলাদেশে জামাত শিবির নিষিদ্ধ হয়েছে। যদি আমাকে ব্যক্তিগতভাবে বলেন, বলবো যে হ্যাঁ, এটা একটি ইসলামাত্মক কাজ। কিন্তু আমরা কেমন জানি হয়ে গেছি জানেন তো? একটু খেয়াল করবেন, এক রকমের জীব আছে যারা জল ঘোলা না করে খেতে পারে। তারা আপনারা জানেন প্রচুর পরিমাণে নেমে জলটা ঘোলা করে তারপরে জলটা, আমাদের সেই অবস্থা। আমরা কোটা আন্দোলন যদি আগে থেকে বিষয়টি করতাম তাহলে এত জল ঘোলা হতো না। কোটা আন্দোলন করতাম বাংলাদেশ। আমরা যখন ৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা আন্দোলন করি, আন্দোলনের পরে দেশে পঞ্চদশ সংশোধনী হয়েছে। খুব ভালো। পঞ্চদশ সংশোধনীতে বলা হলো এই দেশে ধর্মভিত্তিক রাজনীতি হবে না। আবার ৩-৪ পৃষ্ঠা ৫ পৃষ্ঠা যদি সংবিধানের উল্টন দেখবেন, সেখানে দেখা আছে রাষ্ট্রধর্ম ইসলাম। এই কন্ট্রাডিকশন বা এই বৈপরীত্য কে সৃষ্টি করেছে? যদি বর্তমান সরকার তার প্রধানরা সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে থাকেন, তাহলে কেন তাদের ক্ষমতা থাকার পরেও ৭২-এর সংবিধান পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করছেন না? যদি ৭২-এর সংবিধান পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করে কোনো সরকার, তাহলে অবশ্যই এর চেয়ে মুক্তিযুদ্ধের কত বড় বাতিঘর আর নেই। সবচেয়ে বড় বাতি ঘরের বাচ্চা প্রজ্বলিত হতে পারে ৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা হতে। তাহলে এই দেশে গায়ে হবে গণতন্ত্র। যে গণতন্ত্রের এখন যে অবস্থা সকলে জানেন, বিরক্তি করে লাভ নেই। গায়ে হবে সমাজতন্ত্র, গায়ে হবে জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতাবাদ, অসাম্প্রদায়িক, মানুষে মানুষে ভেদাভেদহীন, ধর্মে ধর্মে ভেদাভেদহীন একটি সমাজ ব্যবস্থা। আমরা বলি একে একটি মানবিক সমাজ ব্যবস্থা স্থায়ী। আমাদের দায়িত্ব, আমাদের কাজ।
আমরা যারা এখানে আসছি কিছু পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাই, যারা আমাদের ডাকে আসবে এখানে এসেছেন সকলকে আসুন, ঐক্যবদ্ধভাবে সোচ্চার কণ্ঠোচ্চারণ করি। এই দেশের মানুষ যেন আর কোনো রকম হত্যার শিকার না হয়, সকল হত্যার এমন দৃষ্টান্তমূলক শাস্তি চাই যে শাস্তিতে পরবর্তীকালে পরবর্তী কোনো প্রজন্মের কোনো ধারার কোনো অবস্থানের কোনো শক্তি আর হত্যা করতে পারবে না। যদি আমি আবারও সেই কথাটি বলি, যদি সত্যিকার অর্থে দেশে 72-এর সংবিধান হয়, যদি 4টি রাষ্ট্রীয় মূলনীতি বাস্তবায়িত হয় এবং সেই অনুযায়ী যদি দেশ চালিত হয়, তাহলে এই সংখ্যা সংকট, এই কোটা, এই অসম ইত্যাদির ব্যাপার অনেকগুলো প্রচার হয়। তাই আসুন বন্ধুরা, উদ্দেশ্যটাকে ধারণ করি, আমরা ভারতীয় সংবিধানের 4 রাষ্ট্রীয় মূলনীতি ধারণ করি। আমরা সেই রাষ্ট্রীয় 4 মূলনীতি আদর্শ আমরা এগিয়ে যাব। আমাদের সামনে বাধা নেই, আমাদের বিপত্তি আসবে, আমরা তাকে অতিক্রম করে সামনে এগিয়ে যাব এবং অবশ্যই এই 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে জয় বাংলার বাংলাদেশে এখন এক সময় ক্ষমতা বাংলাদেশ, মানুষের বাংলাদেশ, মানবতার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। যারা আজকে আমাদের ডাকে এখানে এসেছেন সকলের প্রতি সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এবং আহ্বান জানাই আগামী সমাবেশের জন্য আপনাদেরকে ভাবেই আমরা পাই। ধন্যবাদ সকলকে, সবাই।